লা লিগ ও ট্রান্সফার মার্কেট দেখে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই। যদি আপনার হাতে সময় থাকে তাহলে একটু সময় দিয়ে কথাগুলো শুনে যাবেন। 2014 ও 15 মৌসুমের পরবর্তী সময়ে বার্সেলোনা এখন পর্যন্ত কোনো ইউরোপিয়ান প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হতে পারেনি। সময় হিসেবে সেটা প্রায় এক যুগের কাছাকাছি। এই সময়ে বার্সেলোনা একটা অর্থনৈতিক দুর্দশার মধ্য দিয়ে গেছে। এর মেইন কারণ ছিল বার্সেলোনা ট্রান্সফার মার্কেটগুলোতে একের পর এক ভুল সিদ্ধান্ত নিয়েছিল। তারা অতি হাই প্রাইসে কিছু ফুটবলার কিনেছিল, যেটার কারণে বার্সেলোনার এই অর্থনৈতিক দুর্দশার প্রথম শুরু বলে আমি মনে করি। এই কারণে বার্সেলোনা তাদের সেরা খেলোয়াড় লিওনেল মেসিকে পর্যন্ত ছেড়ে দিয়েছিল। পরবর্তীতে তরুণদের উপর নির্ভর করে নতুন করে এই দলটাকে সাজাতে শুরু করে জাভি বার্সেলোনাকে মোটামুটি একটা ভালো পর্যায়ে রেখে গিয়েছিলেন। জাভির অধ্যায়ের শেষে শুরু হয় হান্সি ফ্লিক্সের অধ্যায়। হান্সি ফ্লিক্সের অধ্যায়ে বার্সেলোনা তাদের সেই হারানো দিনগুলো আবার ফিরে পেতে শুরু করেছে। এবারে ট্রান্সফার মার্কেটে হান্সি ফ্লিক্স যথেষ্ট অর্থ পেয়েছে দলকে নতুন করে সাজাতে। সে তার সিস্টেমের সাথে খেলতে পারবে এমন ফুটবলারদের নিয়ে ইতিমধ্যেই দলটাকে সাজিয়েছে। তারপরেও বার্সেলোনার এই দলটাকে নিয়ে একটু সংশয় থেকে যায়। বার্সেলোনার মেন সমস্যা ছিল ডিফেন্স এবং অ্যাটাকিং লাইনে। যদিও বিগত বছরে লেভানডস্কি, রাফিনহা ও লামিন ইয়ামাল তাদের অ্যাটাকিং সমস্যা সমাধান করেছিল, কিন্তু বরাবরের মতোই তাদের যে ডিফেন্সের সমস্যা সেটা ছিল। হ্যান্সি ফ্লিক্স ডিফেন্সের দিকে নজর না দিয়ে মিডফিল্ড এবং অ্যাটাকিং লাইনকে আরও বেশি শক্তিশালী করার জন্য একের পর এক ফুটবলার দলে নিয়েছে। এখন প্রশ্ন উঠতে পারে বার্সেলোনার ডিফেন্স লাইনের নেতৃত্ব কারা দেবে। এই প্রশ্নের উত্তর যদি দেই তাহলে তিনজন বিশ্বকাপ জয়ী ফুটবলার বার্সেলোনার ডিফেন্স লাইনের নেতৃত্ব দেবে। পাউ কুবার্সি, এরিক গার্সিয়া, জুয়ান কুন্দে, এই তিনজন বিশ্বকাপ জয়ী ফুটবলারের উপরেই ভরসা রেখেছেন হ্যান্সি ফ্লিক। এই তিনজনের মাঝে পাউ কুবার্সি নিঃসন্দেহে নেতৃত্ব দেবে সেন্টার ডিফেন্সে। অপরদিকে লেফট ব্যাক এবং রাইট ব্যাক পজিশনে ক্যান্সেলো এবং জোয়াও কুন্দেই থাকবেন। এদের পাশাপাশি ব্যাকআপ ডিফেন্ডার হিসেবে থাকবেন জেরার্ড মার্টিন, ক্রিস্টানসেন, আলেজান্দ্রো বালদে। এই প্লেয়ারগুলোই বার্সেলোনার ব্যাক লাইনে থাকবে। এখন প্রশ্ন উঠতে পারে এই ডিফেন্স লাইন কি চ্যাম্পিয়ন লিগের জন্য যথেষ্ট? এখন যদি মোটা দাগে বলি, এই ডিফেন্স লাইন দিয়ে বার্সেলোনার 60 থেকে 70% সম্ভাবনা আছে চ্যাম্পিয়ন লিগে ভালো কিছু করার। তবে রদ্রি মিডফিল্ডে যুক্ত হওয়ায় বার্সেলোনার নতুন করে একটা সম্ভাবনা তৈরি হয়েছে। কারণ রদ্রি এমন একজন ফুটবলার যে ব্যাক লাইনে যতটা সাহায্য করবে ফ্রন্ট লাইনেও আপনাকে ততটাই সাহায্য করবে। এখন বার্সেলোনার ব্যাকলাইনের যে সমস্যা আছে এবং পাউ কুবার্সি এবং রদ্রির মধ্যে যে বন্ডিংটা আছে, রদ্রি যদি ইনজুরিতে না পড়ে তাহলে এই রদ্রি এবং এই ব্যাকলাইন দিয়েই বার্সেলোনার ভালো কিছু করার সম্ভাবনা সবচেয়ে বেশি। তবে এই মিডফিল্ডে বলার মতো কোনো সমস্যা নেই। তবে অনেক বিশ্লেষক অনেকভাবেই বলতে পারে যে মিডফিল্ডে এই সমস্যা ওই সমস্যা। মোটা দাগে বলা যায় এই মিডফিল্ডের তুলনায় আপনি বর্তমান বিশ্বে ভালো কোনো মিডফিল্ড পাবেন না, যেখানে আছে রদ্রি, পেদ্রি, গাভি, ফ্রাঙ্কি ডিয়ং ও ফার্মিন লোপেজের মতো ফুটবলার। তখন আপনি এই মিডফিল্ডকে নিয়ে কথা বলতে পারবেন না, কারণ এই মিডফিল্ড নিঃসন্দেহে এবারের ক্লাবগুলোর মধ্যে সবচেয়ে সেরা মিডফিল্ডের একটি। রবার্ট লেভানডস্কি ও বিশ্বকাপ জয়ী ফেরান তোরেস চলে যাওয়ার কারণে বার্সেলোনার এই অ্যাটাক লাইন নিয়ে দুশ্চিন্তার অনেক কারণ আছে। বার্সেলোনা তাদের অ্যাটাকিং লাইনকে যথেষ্ট শক্তিশালী করেছে, তবে যেই জায়গায় চিন্তার কথা সেটা হলো নাম্বার 9 পজিশন। এখানে রবার্ট লেভানডস্কি চলে যাওয়ায় তার বিকল্প কোনো ফুটবলারকে বার্সেলোনা এই মৌসুমের জন্য কেনে নেই। উল্টো ফ্রান তোরেসকেও তারা বিক্রি করে দিয়েছে। এখন অ্যাথলেটিকো মাদ্রিদের আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী সুপারস্টার জুলিয়ান আলভারেজ বার্সেলোনায় আসতে চেয়েছিল, কিন্তু অ্যাথলেটিকো মাদ্রিদ পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছিল জুলিয়ান আলভারেজকে কিনতে হলে 400 মিলিয়নের রিলিজ ক্লোজ পরিশোধ করতে হবে। বার্সেলোনা 130 থেকে 140 মিলিয়নের একটা বিড করেছিল, যেই বিটিও তারা জুলিয়ান আলভারেজকে ছাড়তে অস্বীকার করে। ফলে বার্সেলোনার এই পজিশনের যে সমস্যা ছিল তারা সমাধান করতে পারেনি। এছাড়া বার্সেলোনার লেফট এবং রাইট উইং নিয়ে কথা বলার কোনো সুযোগ নেই, কারণ এখানে বিশ্বমানের দুজন ফুটবলার রয়েছে, লামিন ইয়ামাল ও ব্রাজিলিয়ান রাফিনহা। এদের ব্যাকআপ হিসেবে বার্সেলোনা দুজনকে কিনেছে, করিম আদেয়েমি ও অ্যান্থনি গর্ডন। আমরা জানি এই দুজন সাধারণত উইং বেস ফুটবলার। বার্সেলোনা উইং পজিশনে যথেষ্ট শক্তিশালী থাকার পরেও ব্যাকআপ হিসেবে এদের কিনে নিয়ে যায়। তবে অ্যান্থনি গর্ডনকে নাম্বার 9 পজিশনে খেলা যায়, তবে তার চেয়েও অ্যান্থনি গর্ডন শক্তিশালী লেফট উইংয়ে। প্রিসিজন ম্যাচগুলো দেখে এটা বোঝা যায় যে বার্সেলোনার নাম্বার 9 পজিশনের ভরসা হতে পারেন হামজা আবদেল করিম। মিশরের এই ফুটবলার মাত্র 18 বছর বয়সী প্রীতি ম্যাচগুলোতে এখন পর্যন্ত 4টি গোল করে হ্যান্সি ফ্লিক্সের নজরে এসেছে। বার্সেলোনার এই উইং বেস অ্যাটাকিং ফুটবলারদের দেখে একটা কথা শিওর যে বার্সেলোনা ম্যাচ বের করে আনবে, এটা শিওর। কিন্তু এমন কিছু ম্যাচ আছে যেখানে বার্সেলোনা আটকে যাবে শুধুমাত্র নাম্বার 9-এর অভাবে। এখন যদি ওভারঅল এই দলটাকে নিয়ে কথা বলি তাহলে আমাদের বলা যায় বার্সেলোনার মেইন টার্গেট ইউসিএল শিরোপা। তাহলে এই দলটা কি ইউসিএল শিরোপা জিততে পারবে? এর সম্ভাবনা, এই দলটা ইউসিএল শিরোপা জিততে হয়তো বা পারবে না, তবে এই দলটা ইউসিএল এর জন্য অনেকটাই ফাইট করবে। ফাইনাল স্টেজেও যদি যায় তবেও এই দলটাকে নিয়ে ইউসিএল শিরোপা জয়ের সম্ভাবনা খুবই কম। তবে আপনি যদি আমার সাথে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব অথবা ফলো করবেন।
পারলে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।